একটু চোখ বন্ধ করুন। কল্পনা করুন আজ থেকে ৪,০০০ বছর আগের একটি সকাল। সূর্য উঠছে সিন্ধু নদীর ওপারে। একটি শহরে হাজারো মানুষ জেগে উঠছে। কেউ বাজারে যাচ্ছে, কেউ নদীতে নৌকা বাইছে, কেউ পাথরের সিলে খোদাই করছে অদ্ভুত সব চিহ্ন। শিশুরা খেলছে পাকা ইটের রাস্তায়। রাস্তার পাশে ঢাকা নর্দমা দিয়ে পানি বয়ে যাচ্ছে শহরের বাইরে। দোতলা বাড়ির জানালা থেকে ধোঁয়া উঠছে, ভেতরে রান্না হচ্ছে। এই শহরটা মিশরের লাক্সর বা মেসোপটেমিয়ার উর শহরের চেয়ে কোনো অংশে কম না, বরং কোনো কোনো দিক থেকে আরও উন্নত। আর তারপর কয়েক শতাব্দী পরে এই পুরো শহর মাটির নিচে চলে যায়। মানুষ হারিয়ে যায়, ভাষা হারিয়ে যায়, সংস্কৃতি হারিয়ে যায়, এমনকি এই সভ্যতার নামটুকু পর্যন্ত হারিয়ে যায় ১০০০ বছরের জন্য। আর যখন আবার এই সভ্যতা আবিষ্কার হলো, তখন পুরো পৃথিবী হতবাক হয়ে গেল। কারণ যা পাওয়া গেল তা কেউ কল্পনাও করেনি, এবং যা পাওয়া গেল না সেই শূন্যতাই হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। ১৮৫৬ সাল, ব্রিটিশ ভারতে রেলপথ তৈরি হচ্ছে। করাচি থেকে লাহোর পর্যন্ত রেল লাইন বসাতে গিয়ে ইঞ্জিনিয়াররা একটা সমস্যায় পড়লেন। ব্যালাস্ট চাই, অর্থাৎ রেল লাইনের নিচে বিছানোর জন্য পাথর বা ইট চাই। স্থানীয় মানুষরা তাদের একটা জায়গা দেখালো, হরপ্পা নামের একটা ছোট গ্রামের কাছে একটা টিলা, যেখানে মাটির নিচ থেকে পাকা ইট বেরোচ্ছে। ইঞ্জিনিয়াররা আনন্দিত হয়ে সেই ইট তুলে রেল লাইনে বিছাতে শুরু করলেন। কয়েকশো মাইল রেল লাইন তৈরি হলো সেই ইট দিয়ে। কিন্তু কেউ জানল না তারা আসলে ধ্বংস করছে পৃথিবীর অন্যতম প্রাচীন একটি শহর। সেই ইটগুলো ছিল ৪,০০০ বছরের পুরনো। পরে যখন পুরাতত্ত্ববিদ জন মার্শাল আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সেখানে খনন কাজ শুরু করলেন, তখন যা বেরিয়ে এলো তা দেখে পুরো পৃথিবী থমকে গেল। মাটির নিচে একটা পুরো শহর, পরিকল্পিত, সুনির্মিত, আশ্চর্য রকম উন্নত। সিন্ধু সভ্যতা, যাকে ইংরেজিতে বলা হয় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, গড়ে উঠেছিল প্রায় খ্রিস্টপূর্ব ৩,০০০ অব্দে, আর তার পূর্ণ বিকাশ ঘটেছিল খ্রিস্টপূর্ব ২৬০০ থেকে ১৯০০ অব্দের মধ্যে। এই সময়টাকে বলা হয় পরিপক্ক হরপ্পান যুগ। এর বিস্তৃতি ছিল অবিশ্বাস্য রকম বিশাল। আজকের পাকিস্তান, উত্তর পশ্চিম ভারত এবং আফগানিস্তানের কিছু অংশ মিলিয়ে প্রায় ২০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল এই সভ্যতা। তুলনা করলে বুঝবেন এটা মিশরীয় সভ্যতা আর মেসোপটেমিয়ান সভ্যতার মিলিত এলাকার চেয়েও বড় ছিল। এই সভ্যতায় শুধু মহেঞ্জোদারো আর হরপ্পা নয়, পাওয়া গেছে ১,০০০-এরও বেশি বসতি। আর এই বসতিগুলোর মানুষের সংখ্যা ছিল আনুমানিক ৫০ লক্ষ, যা সেই সময়ের পৃথিবীর মোট জনসংখ্যার ১০%। এই সভ্যতার মানুষরা কতটা উন্নত ছিল সেটা বুঝতে হলে মহেঞ্জোদারো শহরটার কথা বলতে হয়। শহরটা দুটো ভাগে বিভক্ত ছিল। উঁচু টিলার ওপরে ছিল দুর্গ বা সিটাডেল অংশ, আর নিচে ছিল সাধারণ মানুষের আবাসিক এলাকা। সিটাডেলে ছিল একটি বিশাল শস্যাগার, একটি বড় সভাকক্ষ এবং সবচেয়ে আশ্চর্যজনক জিনিস, একটি বিশাল সুইমিং পুলের মতো কাঠামো, যাকে বলা হয় দ্য গ্রেট বাথ। এই কাঠামোটি ছিল ১২ মিটার লম্বা, ৭ মিটার চওড়া এবং ২.৫ মিটার গভীর। চারপাশে ছিল ঢাকা বারান্দা, পানি ভরার আলাদা ব্যবস্থা এবং পানি বের করার নালা। মনে করা হয় এটি কোনো ধর্মীয় বা পবিত্রতার কাজে ব্যবহৃত হতো। নিচের আবাসিক অংশের রাস্তাগুলো ছিল একে অন্যের সাথে সমকোণে, ঠিক আধুনিক শহরের গ্রিড প্ল্যানের মতো। রাস্তার পাশে ছিল পাকা নর্দমা, যা ঢাকা ছিল পাথরের স্ল্যাব দিয়ে। বাড়িগুলো ছিল পাকা ইটের, অনেকগুলো দোতলা। প্রতিটি বাড়িতে ছিল একটি আলাদা গোসলখানা আর পায়খানা, যা নর্দমার সাথে সংযুক্ত। পৃথিবীতে পয়ঃনিষ্কাশনের এই ধরনের ব্যবস্থা ছিল এক অসাধারণ অগ্রগতি, যা ইউরোপে আসতে সময় লেগেছে আরও ৩,০০০ বছর। এই সভ্যতার মানুষরা শুধু ঘরবাড়ি বানাতেই দক্ষ ছিল না, তারা ছিল দক্ষ ব্যবসায়ী। সিন্ধু উপত্যকা থেকে সোনা, তামা, হাতির দাঁত, মশলা আর কাপড় যেত মেসোপটেমিয়ায়। মেসোপটেমিয়ার ব্যবসায়ীদের লেখায় পাওয়া গেছে মেলুহা নামের একটি দূর দেশের উল্লেখ, যেখান থেকে আসত মূল্যবান কাঠ, তামা আর রঙিন পাথর। গবেষকরা মনে করেন সেই মেলুহাই ছিল সিন্ধু সভ্যতা। এই বাণিজ্য হতো জাহাজে করে, সমুদ্রপথে। লোথাল নামের একটি শহরে পাওয়া গেছে পৃথিবীর প্রথম পরিচিত ডকইয়ার্ড বা বন্দর কাঠামো, যেখানে বড় জাহাজ এসে নোঙর ফেলত। এদের শিল্পকলাও ছিল অনন্য। পাওয়া গেছে ব্রোঞ্জের ছোট মূর্তি। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল নৃত্যরতা নারী মূর্তিটি। মাত্র ১০ সেন্টিমিটার উঁচু এই ব্রোঞ্জের মূর্তিটি দেখলে অবাক হতে হয়, এত সূক্ষ্ম, এত জীবন্ত।
পাওয়া গেছে পাথরের সিল, যাতে খোদাই করা আছে বিভিন্ন পশু, চিহ্ন আর সেই অপঠিত লিপি। এই সিলগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার হতো, ঠিক আজকের স্ট্যাম্পের মতো। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই পুরো সভ্যতায় কোথাও বড় কোনো প্রাসাদ পাওয়া যায়নি, কোনো রাজার সমাধি নেই, কোনো বিশাল মন্দির নেই, কোনো যুদ্ধের চিহ্ন নেই। মনে হয় এই সভ্যতা শান্তিপ্রিয় ছিল এবং হয়তো একটি অদ্ভুত ধরনের সমতাভিত্তিক সমাজ ছিল, যেখানে কোনো একক ক্ষমতাশালী শাসক ছিল না। কিন্তু তারপর কি হলো? খ্রিস্টপূর্ব প্রায় 1900 অব্দের পর থেকে লক্ষণগুলো দেখা দিতে শুরু করলো। প্রথমে ছোট ছোট পরিবর্তন। শহরের রাস্তাগুলো আর আগের মতো পরিষ্কার থাকছে না, নর্দমাগুলো আর নিয়মিত পরিষ্কার হচ্ছে না, বাড়িগুলো আর আগের মানের থাকছে না। মানুষ পুরনো ভালো ইটের জায়গায় নিচু মানের ইট ব্যবহার করছে। শস্যাগারগুলো ভরাট থাকছে না, বাণিজ্য কমে আসছে, মেসোপটেমিয়ার সাথে সম্পর্ক দুর্বল হয়ে আসছে। এটা হঠাৎ কোনো বিপর্যয় নয়, এটা একটা ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া। ঠিক যেভাবে একটা গাছ মরে, প্রথমে পাতা ঝরে, তারপর ডাল শুকায়, তারপর একদিন পুরো গাছটাই পড়ে যায়। এই ক্ষয়ের কারণ কি ছিল? এখানেই বিজ্ঞানীরা দ্বিমত করেন। এক একজন এক এক কারণকে প্রধান মনে করেন, কিন্তু সবগুলো তত্ত্বই চমকপ্রদ এবং সম্ভবত সবগুলোই আংশিকভাবে সত্য। 19 শতকের শেষ ভাগে যখন ইউরোপীয় পণ্ডিতরা প্রাচীন ভারতীয় সাহিত্য ঋগ্বেদ পড়ছিলেন, তখন তারা দেখলেন সেখানে একটি যোদ্ধা জাতির কথা আছে, যারা উত্তর পশ্চিম থেকে এসেছিল এবং স্থানীয় মানুষদের পরাজিত করেছিল। এই যোদ্ধাদের বলা হতো আর্য, আর তাদের প্রধান দেবতা ইন্দ্রকে বলা হতো পুরন্দার, অর্থাৎ দুর্গ ধ্বংসকারী। ব্রিটিশ পুরাতত্ত্ববিদ মর্টিমার হুইলার 1940-এর দশকে মহেঞ্জোদারোতে খনন কাজ করতে গিয়ে কিছু কঙ্কাল আবিষ্কার করলেন। শহরের রাস্তায়, সিঁড়িতে, কূপের ধারে বিভিন্ন জায়গায় পড়ে আছে কঙ্কাল, যেন মানুষ পালাতে পারেনি। হুইলার উত্তেজিত হয়ে ঘোষণা করলেন, এটাই প্রমাণ, আর্যরা এসে এই শহর ধ্বংস করেছে। কিন্তু সমস্যা হলো, প্রমাণ মেলেনি। পরবর্তী গবেষকরা সেই কঙ্কালগুলো আরও সতর্কভাবে পরীক্ষা করলেন। দেখা গেল কঙ্কালগুলো একই সময়ের নয়, কেউ মরেছে আগে, কেউ মরেছে পরে, কারো হাড়ে আঘাতের চিহ্ন নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সভ্যতার পতনের পর হয়তো মানুষ ওই পরিত্যক্ত শহরে এসে মারা গেছে, সেই কঙ্কাল হয়তো সেই সময়কার। তাছাড়া আক্রমণের সাধারণ চিহ্নগুলো, পোড়া দেয়াল, ভাঙা অস্ত্র, গণকবর, শত্রুর অস্ত্রের চিহ্ন কিছুই পাওয়া গেল না। আধুনিক ডিএনএ গবেষণায় দেখা গেছে আর্যদের বড় অভিবাসন ঘটেছিল সিন্ধু সভ্যতার পতনের বেশ পরে। তাই আর্য আক্রমণ তত্ত্ব আজকের বিজ্ঞানীরা বেশিরভাগই প্রত্যাখ্যান করেছেন। দ্বিতীয় তত্ত্বটি শুনলে গা ছমছম করে, কারণ এটা শুধু 4000 বছর আগের গল্প নয়, এটা হয়তো আগামীকালেরও গল্প হতে পারে। বিজ্ঞানীরা যখন সিন্ধু উপত্যকার প্রাচীন হ্রদগুলোর তলানি পরীক্ষা করলেন, পাহাড়ের গুহায় জমে থাকা স্ট্যালাকটাইট বিশ্লেষণ করলেন, গাছের পুরনো রিং দেখলেন, তখন একটা স্পষ্ট ছবি বেরিয়ে এলো। প্রায় 4000 বছর আগে, খ্রিস্টপূর্ব 2200 থেকে 1900 অব্দের মধ্যে বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাত হঠাৎ কমে গিয়েছিল। এটা হয়েছিল বায়ুমণ্ডলীয় পরিবর্তনের কারণে। পৃথিবীর কক্ষপথের সামান্য বদল, সূর্যের বিকিরণের পরিবর্তন আর আগ্নেয়গিরিক ছাইয়ের প্রভাবে। এই বৃষ্টিপাত কমে যাওয়ার প্রভাব ছিল ধনসাত্ত্বক। সিন্ধু সভ্যতা নির্ভর করত কৃষিতে, আর কৃষি নির্ভর করত মৌসুমি বৃষ্টিতে। বৃষ্টি কমলে ফসল কমে, ফসল কমলে খাবার কমে, খাবার কমলে জনসংখ্যা টিকিয়ে রাখা যায় না। শহরে যত মানুষ, তাদের খাওয়ানো যায় না। তখন মানুষ ছড়িয়ে পড়তে বাধ্য হয় ছোট ছোট গ্রামে, যেখানে অল্প জমিতে অল্প মানুষ খেতে পারে। এই তত্ত্বকে 4.2 কিলো ইয়ার ইভেন্ট বলা হয়, কারণ প্রায় 4200 বছর আগের এই জলবায়ু পরিবর্তন শুধু সিন্ধু সভ্যতা নয়, মিশরের পুরনো রাজ্য এবং মেসোপটেমিয়ার আক্কাদিয়ান সাম্রাজ্যকেও ধ্বংস করতে ভূমিকা নিয়েছিল। তৃতীয় তত্ত্বটি আরও বেশি নাটকীয়। এই সভ্যতার মানচিত্র যদি দেখেন, তাহলে দেখবেন শহরগুলো শুধু সিন্ধু নদীর ধারেই ছিল না, একটি বিশাল অঞ্চল জুড়ে ছিল আরেকটি নদীর প্রবাহ, যাকে আজ বলা হয় ঘাগার হাকরা নদী। এই শুকিয়ে যাওয়া নদীর তীরেই ছিল সিন্ধু সভ্যতার সবচেয়ে বেশি শহর ও বসতি। অনেক গবেষক এই নদীকেই ঋগ্বেদে বর্ণিত পবিত্র সরস্বতী নদীর সাথে মেলান। এখন প্রশ্ন হলো, এই নদী মরল কেন? উত্তরটা লুকিয়ে আছে হিমালয়ের নিচে। পৃথিবীর টেকটনিক প্লেট সবসময় নড়াচড়া করে, ধীরে ধীরে, অনুভব করা যায় না, কিন্তু কয়েক হাজার বছরে এই নড়াচড়া বড় পরিবর্তন আনতে পারে। হিমালয়ের কাছের ভূমি এভাবে একটু কাত হয়ে গেল, ফলে যে পাহাড়ি নদীগুলো ঘাগার হাকড়ায় পানি দিত, বিশেষত শতদ্রু আর যমুনা নদী, সেগুলো তাদের গতিপথ বদলে নিল।
শতদ্রু চলে গেল সিন্ধু নদীর দিকে, যমুনা চলে গেল গঙ্গার দিকে। ঘাগর হাকড়া তার পানির উৎস হারালো। আর যে নদী একসময় হাজারো মানুষকে বাঁচিয়ে রাখত, সে ধীরে ধীরে বালির মরুভূমিতে পরিণত হলো। এই তত্ত্বের পক্ষে শক্তিশালী প্রমাণ এসেছে স্যাটেলাইট ইমেজ থেকে। আজও রাজস্থান আর পাকিস্তানের মরুভূমির নিচে সেই প্রাচীন নদী খাতের চিহ্ন দেখা যায়। এই মৃত নদীর তীরেই ছিল একসময়ের জীবন্ত শহর, আজ যেখানে শুধু বালি আর নীরবতা। আরেকটি তত্ত্ব বলে এই সভ্যতার পতনে ভূমিকম্প আর বন্যার ভূমিকা ছিল। মহেঞ্জোদারোতে গবেষণা করে দেখা গেছে শহরটি বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বারবার পুনর্নির্মিত হয়েছে। শহরের স্তরগুলো দেখলে বোঝা যায় একটার ওপর আরেকটা শহর তৈরি হয়েছে। মোট 7টি স্তর পাওয়া গেছে, কিন্তু একটা সময়ের পর আর পুনর্নির্মাণ হয়নি। মনে করা হয় টেকটনিক কারণে সিন্ধু নদীর কাছে ভূমি উঁচু হয়ে যাওয়ায় নদীর পানি বাধাপ্রাপ্ত হয়ে বিশাল হ্রদের মতো তৈরি হয়েছিল, যা বারবার শহরকে ডুবিয়ে দিত। কতবার ঘর ভাঙে, কতবার আর গড়া যায়। পঞ্চম তত্ত্বটি শুনলে আজকের মানুষের বুকে একটু কাঁপন আসতে পারে, কারণ সম্প্রতি আমরা নিজেরাও একটা মহামারীর ভেতর দিয়ে গেছি। কিছু গবেষক মনে করেন সিন্ধু সভ্যতার পতনে মহামারী একটি বড় ভূমিকা নিয়েছিল। ঘন শহরে হাজারো মানুষ, পানির সংকট শুরু হলে নর্দমা ব্যবস্থা ঠিকমতো কাজ করে না, দূষিত পানি ছড়ায়, অপুষ্টি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। এই পরিস্থিতিতে একটি মহামারী একটি শহরকে মাসের মধ্যে ফাঁকা করে দিতে পারে। মহেঞ্জোদারো আর হরপ্পায় পাওয়া কঙ্কালগুলোর আধুনিক বিশ্লেষণ করা হচ্ছে ডিএনএ গবেষণার মাধ্যমে। 2019 সালে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ গবেষণায় রাখিগড়ি থেকে পাওয়া একটি কঙ্কালের ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু এখনও নিশ্চিত করে বলা যায়নি কোন রোগ এই সভ্যতার মানুষদের কতটা ক্ষতি করেছিল। গবেষণা চলছে। এখন আসি সবচেয়ে হৃদয়গ্রাহী রহস্যে, কারণ সিন্ধু সভ্যতার পতনের যদি কোনো সাক্ষী থাকে তাহলে সেটা তাদের নিজেদের লেখা, এবং সেই লেখা আমাদের হাতে আছে, কিন্তু আমরা পড়তে পারছি না। সিন্ধু সভ্যতায় এখনও পর্যন্ত পাওয়া গেছে প্রায় 4000-এরও বেশি লিখিত নমুনা, সিলে, মাটির পাত্রে, ছোট পাথরের টুকরোয়। এই লিপিতে প্রায় 400-র বেশি আলাদা চিহ্ন আছে। পৃথিবীর সেরা ভাষাবিদরা, ক্রিপ্টোগ্রাফাররা, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তাও এই লিপি পড়তে চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কারণ এই লিপি পড়তে হলে দরকার একটি দ্বিভাষিক নথি। যেমন মিশরীয় হায়ারোগ্লিফ পড়া সম্ভব হয়েছিল রোজেটা স্টোন আবিষ্কারের পর, যেখানে একই কথা 3টি ভাষায় লেখা ছিল। কিন্তু সিন্ধু লিপির কোনো রোজেটা স্টোন এখনও পাওয়া যায়নি। এই লিপি পড়া গেলে কি জানা যেত? হয়তো তাদের রাজার নাম, হয়তো তাদের দেবতার নাম, হয়তো পতনের আগে শেষ দিনগুলোর কথা। হয়তো কেউ লিখে রেখে গেছে, আমরা চলে যাচ্ছি, আর ফিরব না। কিন্তু সেই কথাগুলো আজও আমাদের কাছে রহস্য হয়েই আছে। কিন্তু মানুষগুলো কি শেষ হয়ে গিয়েছিল? না, মানুষ শেষ হয়নি, সভ্যতা শেষ হয়েছিল। এই দুটো জিনিস আলাদা। সিন্ধু সভ্যতার মানুষরা ধীরে ধীরে সরে গিয়েছিল পূর্ব দিকে, গঙ্গা যমুনার সমভূমির দিকে। সেখানে তখনও বৃষ্টি হতো, নদী বইত, মাটি উর্বর ছিল। তারা সেখানে গিয়ে নতুন করে বসতি স্থাপন করল, কিন্তু আর সেই বড় শহর তৈরি হলো না। সেই উন্নত নগর পরিকল্পনা আর প্রকাশ পেল না। মনে হয় শহরে জীবনের জটিল ব্যবস্থা বজায় রাখার জন্য যে প্রশাসনিক দক্ষতা আর সামাজিক কাঠামো দরকার, সেটাই দীর্ঘ সংকটের মধ্যে ভেঙে পড়েছিল। মানুষ টিকেছিল, কিন্তু সভ্যতার বিশেষত্বটা টিকেছিল না। এই মানুষের বংশধরেরা আজও আছেন। ডিএনএ গবেষণা বলছে দক্ষিণ এশিয়ার অনেক মানুষের মধ্যে সিন্ধু সভ্যতার জিনগত উত্তরাধিকার রয়েছে। তার মানে সেই 4000 বছর আগের মানুষগুলো আমাদের পূর্বপুরুষ হতে পারেন। তাদের সভ্যতা মরে গেছে, কিন্তু তাদের রক্ত হয়তো আজও বইছে আমাদের শিরায়। তাহলে চূড়ান্ত উত্তরটা কি? আজকের বেশিরভাগ গবেষক একটি কথায় একমত, কোনো একটি কারণে এই সভ্যতা ধ্বংস হয়নি। ছিল একাধিক সংকটের এক মারাত্মক সমষ্টি। প্রথমে জলবায়ু পরিবর্তন শুরু হলো, বৃষ্টি কমে গেল। তারপর নদীর গতিপথ বদলালো, পানির উৎস কমে গেল, ফসল কমলো, খাবার কমলো। তারপর ব্যবসা বাণিজ্য কমলো, কারণ যে সমৃদ্ধি ছিল তার ভিত্তি ছিল উদ্বৃত্ত খাদ্য, আর সেটাই এখন নেই। তারপর শহরে জনসংখ্যার চাপে রোগ ব্যাধি বাড়ল। মানুষ ভাবল এখানে থাকবো কেন, চলে গেল। আর একবার যখন মানুষ চলে যেতে শুরু করে, শহর আর টিকিয়ে রাখা যায় না। নগর পরিচালনার জন্য দরকার জনবল, দরকার প্রশাসন। সেটা নেই তো শহর নেই। রাস্তা ভাঙে, নর্দমা বন্ধ হয়, দেয়াল ধসে পড়ে, আর তারপর ধুলো জমতে থাকে, বালু জমতে থাকে, আর একদিন সব মাটির নিচে চলে যায় 3000 বছরের জন্য। এই গল্পটা কি শুধু ইতিহাস? না, এই গল্পটা একটা আয়না। আজকের পৃথিবীতে জলবায়ু পরিবর্তন হচ্ছে, হিমবাহ গলছে,
নদী শুকিয়ে যাচ্ছে, বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে, বিশ্বের বহু অঞ্চলে পানির সংকট তীব্র হচ্ছে। সিন্ধু সভ্যতার মানুষরা জানতো না তাদের কি হতে চলেছে। তারা হয়তো ভেবেছিল এই বছরটা একটু খারাপ গেল, পরের বছর ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। আমরা কি তাদের চেয়ে বেশি জানি? হ্যাঁ, আমরা জানি কি হতে পারে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি কিছু করছি? সিন্ধু সভ্যতা চলে গেছে, তাদের শহর মাটি চাপা পড়েছে, তাদের ভাষা হারিয়ে গেছে, তাদের রাজার নাম আমরা জানি না, তাদের দেবতার নাম আমরা জানি না, তাদের শেষ দিনগুলো কেমন ছিল তা আমরা জানি না। কিন্তু তারা রেখে গেছে লক্ষ লক্ষ ইট, শত শত সিল আর সেই রহস্যময় চিহ্নগুলো, যা এখনো আমাদের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে চাইছে। একদিন হয়তো কেউ সেই চিহ্নগুলো পড়তে পারবে, একদিন হয়তো সেই রহস্য উন্মোচিত হবে, আর সেদিন হয়তো ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের উত্তর আমরা পাব। এত বড়, এত উন্নত, এত সুন্দর একটি সভ্যতা আসলে কেন মরে গেল? সেই দিনের অপেক্ষায় ইতিহাস নীরবে অপেক্ষা করছে।